আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। গুমের মতো ঘটনা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই চুক্তি সইয়ের পর বলেন, এটি একটি ঐতিহাসিক উপলক্ষ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি হলো। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক মতের অমিলের কারণে গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা। গুম হওয়া পরিবারের কান্না দেখারও যেন কেউ ছিল না। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেঁচে ফিরেছে গুম হওয়াদের অনেকে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সভায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বিশ্বের 75তম দেশ হিসেবে এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠনের কথা জানিয়েছে সরকার। সভা শেষে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, গুম বন্ধের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে পরিচিত বহুল বিতর্কিত অনিবন্ধিত আয় বৈধ করার বিধান বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করে। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা জয়ে বাংলাদেশ ফুটবল টিমকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক স্বার্থ সুরক্ষিত রাখতে চালানো হবে সরকারি সহায়তা কার্যক্রম। ফুটবল টিমের জন্য আমরা একটা সংবর্ধনা আয়োজন করব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মামলা তুলতে চান না ডক্টর ইউনুস। আইনসম্মতভাবেই এটা করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে আপিল বিভাগের শুনানিতে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে এর প্রাথমিক শুনানি হয়। গেল 11 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনুসকে খালাস দেন আদালত। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রপতি স্বাক্ষরের পর আইনটি বাতিল হলে শেখ পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার জন্য 29 জ্যেষ্ঠ সাংবাদিককে অভিযুক্ত করা হয়। আইনজীবী MH গাজী তামিম বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্ররোচনা ও উস্কানি দিয়ে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করায় এই অভিযোগ দায়ের করা হয়। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত।
গণ আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছিল 17 বছরের নাসিব হাসান রিয়ান। মিছিলটি শ্যামলীর অ্যালায়েন্স হাসপাতালের সামনে আসলে পুলিশের গুলিতে নিহত হন সমন্বয়ক রিয়ান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। উস্কানি দিয়ে ছাত্রদের খুনের ঘটনায় সাবেক 8 মন্ত্রী প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জাফর ইকবাল, নিঝুম মজুমদার ও মেজবা কামালকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত সাংবাদিকদের তালিকায় আছেন ইকবাল সোবহান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপা, মুন্নি সাহা, জয় মামুন, নবরিতা চৌধুরী, মিথিলা ফারজানা সহ 29 জন জ্যেষ্ঠ সাংবাদিক। একাদশ শ্রেণীর রিয়ানের স্বপ্ন ছিল পাইলট হবার। সেই স্মৃতিচারণ করে তার বাবা গোলাম রাজ্জাক হত্যার জন্য ঘাতকদের শাস্তি দাবি করেন। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে, আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠ করে দাঁড় করাবে। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। আইনজীবী জানান, যারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আশ্বাস দিয়ে গুজব ও মিথ্যাচার করেছিলেন, মামলায় সেই সব সাংবাদিকদের আসামি করা হয়েছে। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট 2024 তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথম হত্যা মামলা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ পর্যন্ত 100টি হত্যা মামলা করা হয়েছে। 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সকল ঘটনাই এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে। অথরা ইয়াসমিন, RTV, ঢাকা। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। জাহেদ রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় সভা চলবে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন। অন্যদিকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আশাবাদী বিএনপি। হেয়ার রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আশা প্রকাশ করেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে এমনটা মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, সেখানে তো আমরা সকলে কথা বলছি, সহযোগিতা করছি, এগুলো তো শেষ করতে হবে এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি যথার্থ। এর বাইরে তার কিছু বলার নেই। একটা সঠিক একটি অবস্থানের মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন
তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে দিয়েছিলেন। আর বাদল, RTV, ঢাকা। জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, জনগণকে সাথে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত আছে এবং বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। শ্বেতপত্র কমিটি দুর্নীতি ধরবে না, বরং অতীতের দুর্নীতির মাত্রা তুলে ধরে আগামীতে যেন সুযোগ না থাকে সেই রূপরেখা তুলে ধরবে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রথম বৈঠক শেষে এসব কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও সুপারিশ করা হবে। সাথে পাচারকারীদের শাস্তি দেখতে চায় শ্বেতপত্র কমিটি। মারুফ রেজার রিপোর্ট। অনিয়ম দূর করে অর্থনীতিকে স্থিতিশীল করার কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কর্মপরিকল্পনা ঠিক করতে পরিকল্পনা কমিশনে প্রথম বৈঠকে বসেন কমিটির 12 সদস্য। বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য কর্মপরিধি সম্পর্কে ধারণা দেন। এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে। কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে, এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। শ্বেতপত্র কমিটির কাজের 3টি উপায় তুলে ধরেন এই অর্থনীতিবিদ। অতীতের মতো ভবিষ্যতে যেন দেশের টাকা পাচার হতে না পারে সেদিকে নজর থাকবে তাদের। ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে, সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদির সেই দক্ষতাটাও অনেক ক্ষেত্রে আমাদের নেই। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। ওনারা যে অনেকে জেলে আছে, এটা সেইটারই অংশ হয়তো সম্ভবত। অংশীজনের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় করে 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে চায় শ্বেতপত্র কমিটি। নির্বাহী পরিচালক মারুফ রেজা, RTV, ঢাকা। এবার বন্যা প্রসঙ্গ। বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। এরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলায়। জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী রয়েছে প্রায় 10 লাখ মানুষ। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে বানভাসীরা। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সেই সঙ্গে সিলেট জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব এই কথা জানান। KM আলী রেজা জানান, বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত লোক 54,80,463 জন। পানিবন্দী রয়েছে 10,72,579টি পরিবার। সিলেট জেলা থেকে পাওয়া আজকের তথ্যানুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অবস্থার উন্নতি হয়েছে। সিলেটে কোনো আশ্রয়কেন্দ্র নেই। হবিগঞ্জে মাত্র 2টি আশ্রয়কেন্দ্র আছে, যেটি আগামীকাল পর্যন্ত আমরা জেনেছি যে সেটিতে আর কোনো কেউ থাকবে না। সুতরাং আগামীকালের ব্রিফিং থেকে আমরা সিলেট এবং হবিগঞ্জ জেলা দুটোকে বাদ দিতে পারবো। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে বীরের বেশে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব 20 জাতীয় দল। বিকেলে নেপাল থেকে দেশে ফেরেন লাল সবুজের যুবারা।
বিমানবন্দরে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্তারা। এদিকে এই দল নিয়ে এশিয়ান পর্যায়ে ভালো করতে আশাবাদী কোচ মারুফুল হক। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ট্রফি হাতে দেশের মাটিতে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। দেশের ফুটবলে কালেভদ্রে আসা সাফল্যগুলোর মধ্যে মনে রাখার মতো অর্জন নিয়ে এসেছেন মারুফুল হকের শিষ্যরা। বিমানবন্দরে ফুটবলারদের বরণের পর্ব শেষে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন দলকে বরণ করে নেন। আনুষ্ঠানিকতা শেষে ফুটবলারদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান হেড কোচ। সাথে দেন আদর্শ ফুটবলার হয়ে ওঠার জন্য কিছু নির্দেশনা। এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব ২০ দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে। এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না, তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকেই দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। ফুটবলাররা এমন অর্জনে খুশি, নিজেদের মেলে ধরতে চান অনন্য উচ্চতায়। এমন সাফল্যের পর মাটিতে পা রাখছেন সবাই। যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমাদের জন্য ভালো। এদিকে বিমানবন্দর থেকে সাফজয়ীরা ক্রীড়া উপদেষ্টার সাথে ক্রীড়া পরিষদে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিটি সদস্যকে ২৫,০০০ টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সে অর্থ বন্যার্তদের জন্য দান করে দেন ফুটবলাররা। সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে স্থগিত রাখতে বলা হয়েছে তাদের স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাবও। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট জব্দের বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। BFIEUর নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ২৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেন ডিএমপি কমিশনার। দুর্নীতিতে জড়িতদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার মিরপুরে প্রথম বোর্ড সভা শেষে এমন কথা বলেন নতুন এই সভাপতি। বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড সভা। নতুন সভাপতি প্রথম সভায় কি কি সিদ্ধান্ত নেন তা ছিল আগ্রহের কেন্দ্রে। ১১ জন পরিচালকের অংশগ্রহণে প্রথম মিটিং থেকে এসেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল করা, বগুড়া সহ কয়েকটি মাঠকে খেলার উপযোগী করা, অনিয়ম তদন্তে অডিট ফার্ম নিয়োগ করা অন্যতম। মিটিং শেষে পরিচালকদের নিয়ে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, বিসিবিতে যে দুর্নীতি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই, বিষয়গুলো নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি। আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কি মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। যেই অসংলগ্নতা, যে দুর্নীতি, যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। ফারুক জানান, খেলাধুলায় সবার আগে মাঠের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ সময় কথা বলেন সাকিব ও হাতুর সিংহের বিষয়েও। অলরেডি একটা এনএসিওর আছে, ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে।
আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরপর 3টি মিটিং অনুপস্থিত থাকলে পরিচালক থাকার যোগ্যতা হারাতে হয়। বেশ কয়েকজন পরিচালক আজকের মিটিংয়ে অনুপস্থিত থাকার মধ্য দিয়ে তাদের যোগ্যতা হারিয়েছেন। ফারুক আহমেদ জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য তাদের একজন এরই মধ্যে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।